তোমরা সবাই খাতা দেখতে পাচ্ছ? সবাই খাতা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এখন দেখো, আজকে আমাদের যে টপিকটা করবো হচ্ছে সমন্বয় জাবেদা। এটা হচ্ছে, দেখো, সমন্বয় জাবেদা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা। আমাদের হচ্ছে প্রত্যেক বছর এই টপিকটা থেকে কোশ্চিন আসেই। প্রত্যেক বছর দেখা যায় যে এই টপিকটা থেকে কয়েকটা কোশ্চিন প্রত্যেক বছর আসবেই। ঢাকা বা বিশ্ববিদ্যালয়ে তো এমন কোনো বছর নেই যে যেখানে এখান থেকে কোশ্চিন আসেনি। এমনকি সকল বিশ্ববিদ্যালয়ের জন্য। আমার কথা ঠিক মতো বোঝা যাচ্ছে তো? জি ভাইয়া, কথা বলতে যাচ্ছে। এখন দেখো তো, এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর এই টপিকটা থেকে কোশ্চিন আসতে দেখা যায়। প্রত্যেক বছরই আসবে, তোমাদের বেলা তো এখান থেকে কোশ্চিন একটা আসবে। যদিও এটা দেখলাম যে তোমাদের মেবি শর্ট সিলেবাসে নাই, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শর্ট সিলেবাস ফলো করবে কিনা সেটা ঠিক মতো বলা যাচ্ছে না। তো এই টপিকটা তোমাদের খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। আচ্ছা, এই টপিক তোমাদের করা নাই কার মানে একেবারেই কখনো করনি এটা, এমন কি আসো? এই টপিক তবে আমার টাচ করা হয় নাই। আর কার করা হয়নি? একেবারেই করা হয়নি? সবাই রেসপন্স করো। ভাই করছিলাম, তবে এতটা মাথায় নাই। অনেক আচ্ছা, আগে করছিলাম। যেহেতু দেখো এখন এখানে দেখাচ্ছে কেউ কেউ আসলে যে করছে এটা আগে বা কেউ করেনি, তাহলে এক কাজ করে যে প্রথমে একবারে বেসিক থেকে শুরু করি। মানে প্রথম কয়েক মিনিট যারা আগে করছো তারা দেখাচ্ছে প্রথম কয়েক মিনিট একটু মনে হবে এগুলো করা। প্রথম কয়েক মিনিট একটু একবারে বেসিক থেকে শুরু করব। আগে বেসিকটা পড়াবো, তারপর হচ্ছে যে তারপর থেকে আমরা হচ্ছে মেন যে শর্টকাট টুল শিখবো, যে কীভাবে এটা শর্টকাটে করা যায়। দেখো, আমরা যেভাবে করে আসছি না সমন্বয় জাবেদা, ওখানে করতে গেলে কিন্তু অনেক সমস্যা হয়। আমাদের সমন্বয় জাবেদা প্রত্যেকেরই অনেক কিন্তু সমস্যা হয়। কিন্তু এখানে আমরা যদি দেখাচ্ছি কিছু ট্রিক্স ফলো করি, কিছু শর্টকাট রুলস আছে, এগুলো বললে দেখবো তোমরা পরবর্তীতে ইজিলি করতে পারবে। আগে আমরা বেসিক থেকে শুরু করি, তারপরে আমরা একটু সামনে থেকে আমরা আরও যেগুলো জটিল জটিল দেওয়া আছে বা যেগুলো শর্টকাট কীভাবে করা যায় সেগুলো শিখবো। এখন দেখো, সমন্বয় জাবেদাটা কি? একটি নির্দিষ্ট হিসাবকালের প্রকৃত অর্জিত আয় এবং প্রকৃত সংগঠিত ব্যয় নির্ণয়ের জন্য যে দাখিলা দেওয়া হয় সেটাকে কী বলা হয়? সমন্বয় দাখিলা বলে। মানে আমাদের একটা প্রকৃত হিসাবকালে আমাদের অ্যাকচুয়ালি কতটুকু আয় হয়েছে, কতটুকু ব্যয় হয়েছে, সেটা আমাদের জানার জন্য যে দাখিলা দেওয়া হয় সেটা হচ্ছে কি সমন্বয় দাখিলা। আমাদের দেখা যায় যে 20,000 টাকা আমরা কী করলাম, 2 বছরের জন্য দেখাচ্ছে অগ্রিম বিমা দিয়ে দিলাম। অগ্রিম বিমা দিলাম ধরো 20,000 টাকা। তাহলে এই বছরের সাথে সম্পর্কিত কতটুকু? এই বছরের সাথে 2,000 টাকা সম্পর্কিত। 2 বছর টাকা এই বছরে কী হয়েছে, আমাদের অ্যাকচুয়ালি বিমা হয়েছে। আর অগ্রিম বিমা কত ছিল? 20,000 টাকা। তাহলে এখন দেখে 2 বছর টাকা যে এই বছরের যে আমাদের প্রকৃত আয় ব্যয়, অর্থাৎ আমাদেরকে প্রকৃত আয় ব্যয়ের পরিমাণটা জানার জন্য কী করা হয়? সমন্বয় দাখিলা করতে হয়। যেই বছর হিসাব, সেই বছরে যেই কোনো ব্যয় যে হিসাবকালে সংগঠিত হয় সেই ব্যয়টাকে সেই হিসাবকালে লিখতে হবে, এবং যে কোনো আয় যে হিসাবকালে অর্জিত হবে সেই হিসাবকালে সেটা লিখতে হবে। এটাই হচ্ছে কি আমাদের সমন্বয় জাবেদার মেন কনসেপ্ট। তাই সমন্বয় জাবেদার মেন কনসেপ্টটা কি? আমাদের আয় ব্যয়সমূহ যে হিসাবকালে সংগঠিত, ব্যয়ের সাথে কিন্তু কি যায়, ব্যয় কিন্তু অর্জিত হয় না, ব্যয় কিন্তু সংগঠিত হয়। ব্যয় যে হিসাবকালে সংগঠিত হয় সেই হিসাবকালে লিখতে হবে, এবং আয় যে হিসাবকালে অর্জিত হয়, আয় কিন্তু কী হয়, অর্জিত হয়, সেই হিসাবকালে লিখতে হবে। এখন দেখো, সমন্বয়ের উদ্দেশ্য এটা কিন্তু আমাদের লিখিততে আসতে পারে, রিটেন। সমন্বয় জাবেদার উদ্দেশ্য, সমন্বয় জাবেদার সমন্বয় জাবেদার উদ্দেশ্য কি? সমন্বয় জাবেদার উদ্দেশ্য হচ্ছে আয় যেটা আমরা সংজ্ঞার মধ্যে পড়লাম, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্যের মধ্যে আসবে, যে আয় যে হিসাবকালে অর্জিত হয়েছে সেটা কিন্তু আমরা সবাই লিখে নিবা। যে সমন্বয় জাবেদার উদ্দেশ্যটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2018 সালের 19 সালের কিন্তু লিখিততে এই কোশ্চিনটা আসছিল, সমন্বয় জাবেদার উদ্দেশ্য কী লেখো। এটা আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে সেমিস্টার ফাইনাল এক্সাম হলো কিছুদিন আগে, ওই সেমিস্টার ফাইনাল এক্সামেও এই কোশ্চিনটাই আসছিল, হোয়াট আর দ্য নেসেসারি অফ অ্যাডজাস্টিং এন্ট্রি, সমন্বয় জায়গা দাদার প্রয়োজনীয়তা কী। এই কোশ্চিনটা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা খুব পছন্দ করে। আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কোশ্চিনগুলোতে দেখে গেলে দিয়ে দেয়। তো এটা ভালো করে পড়বা, খুব সবাই লিখে নাও যে ব্যয় যে হিসাবকালে সংগঠিত হয় সেই হিসাবকালে সেটা কী করতে হবে, বিবোধ করতে হবে। মানে ব্যয় আমাদের যে হিসাবকালে সংগঠিত হবে সেই হিসাবকালে লিখতে হবে, এবং কি সংশ্লিষ্ট হিসাবকালের প্রকৃত আর্থিক ফলাফল বা আয় বিবরণ নির্ণয় করে। এখন দেখো, যদি আমাদের আয় যদি ঠিক থাকে, আয়ের যদি সঠিক পরিমাণ জানি, ব্যয়ের যদি সঠিক পরিমাণ জানি, তাহলে আমরা কিন্তু এটা আমাদের তাহলে কী হবে, আর্থিক ফলাফল কাকে বলা হয় বলো তো? আর্থিক ফলাফল মানে কি বলো তো? আয় বিবরণী নাকি আর্থিক অবস্থার বিবরণী? বলো তো, যে
আর্থিক ফলাফল মানে কি আয় বিবরণীকে বোঝায় নাকি উদ্বৃত্তপত্রকে বোঝায়? আয় বিবরণী। আর যদি বলা হয়, দেখো খুবই গুরুত্বপূর্ণ এটা, যদি বলা হয় আর্থিক ফলাফল বলতে কি বোঝায়? আয় বিবরণীকে বোঝায়। আর যদি আমাদের যে আর যদি বলা হয় আর্থিক অবস্থা দ্বারা কি বোঝা হচ্ছে? আমাদের উদ্বৃত্তপত্রকে বোঝায়। তাহলে এটা কি, যেহেতু আমাদের আমাদের যদি প্রকৃতপক্ষে আয় জানতে পারি, প্রকৃতপক্ষে ব্যয় জানতে পারি, তাহলে কী করতে পারবো? আমরা তাহলে প্রকৃত আর্থিক ফলাফল বা প্রকৃত আয় বিবরণী তৈরি করতে পারবো। অর্থাৎ আমরা সমন্বয় না করলে আমাদের কি, আমাদের সঠিক আর্থিক ফলাফল বা সঠিক আর্থিক বিবরণী তৈরি করতে পারবো না, কারণ আমাদের আয় বেশি থাকবে, ব্যয় বেশি থাকবে। যদি সমন্বয় না করি, এই হিসাবকালে কতটুকু আয় হলো, কতটুকু ব্যয়, সেটা সমন্বয় না করলে কী পাবো না? আমরা প্রকৃত মানে সঠিক আর্থিক ফলাফল বা আয় বিবরণী পাবো না। সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ জানতে, আমাদের যদি আর্থিক ফলাফল পাই, তাহলে কি সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব কী হবে? আমাদের সঠিক পরিমাণ জানতে পারবে। এটা হচ্ছে বেসিক ছিল আমাদের। এখন দেখো মেন হচ্ছে আমাদের সমন্বয়। এখন দেখো আমাদের হিসাব বিজ্ঞানের ভিত্তি, এখানে দেখো এতে তোমরা হয়তো এটা সবাই আগে পড়ে আসো, তাই দেখো শর্টকাটে আলোচনা করতেছি, কারণ এটা হচ্ছে সমন্বয়গুলো আমরা যখন নেক্সটে করব, এটা করার ক্ষেত্রে করার জন্য। হ্যাঁ, ওই যে উমর ফারুক নামে কেউ লিখতেছে ভাইয়া, শোনা যায় না। ও ভাইয়া অন করে নেই ভাইয়া, যে আপনার কথা শুনতে পারতেছে না। দুইজন ভাইয়া দেখতেছি ওদের মিউট করে রাখছে ভাইয়া, আপনার কথা না। ওই আচ্ছা। শেষে দুইজন ভাইয়া, উমর ফারুক আর প্রিয়া সাহা ভাইয়া, আপনার কথা শুনতেছেন, মানে আপনার ভিডিও দেখতেছে কিন্তু কথা শুনে না। আচ্ছা, এক মিনিট। মেসেজ দিছে ভাইয়া ওরা। শাহেদ আছো? শাহেদ, হ্যাঁ ভাই আছি। শাহেদ শোনো, তুমি ওই ওদেরকে ফোন দিয়ে বলো। আচ্ছা, কে শুনতে পাচ্ছে না? ওমর ফারুক আর একটাকে একজনই ভাইয়া। একজন। তাহলে এক কাজ করো যে শাহেদ, তুমি শাহেদ তুমি হচ্ছে ফারুককে ওমরকে কল দিয়ে বলো যে সবার বাম দিকে একটা দেখো মাইক্রোফোন আছে, ওখানে ক্লিক করলে কল ওভার ইন্টারনেট আসে। হ্যাঁ, মানে ও হয়তো মানে প্রথম দিন ঢুকছে, তো তাই হয়তো বুঝতে পারছে না কীভাবে কাজ করতে হয়। আগে হচ্ছে সর্ববামের যে মাইক্রোফোন দেওয়া আছে, মাইক, ওখানে ক্লিক করলে কল ওভার ইন্টারনেট আসবে। কল ওভার ইন্টারনেট ক্লিক করলে কথা শুনতে পাবে। তো ও হয়তো এই জিনিসটা নতুন করতেছে, তো ঠিক মতো বোঝে না। ওকে তুমি কল দিয়ে একটু বুঝাই দাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এখন দেখো যে আমাদের বকেয়া ভিত্তি আর নগদান ভিত্তি। বকেয়া ভিত্তি মানে যখন আয় অর্জিত হয় বা ব্যয় সংগঠিত হয়, তখনই তা হিসাবের বইতে দেবে। এখন দেখো তোমাদের হয়তো প্রথম কয়েক মিনিট একটু বোরিং লাগবে, কারণ প্রথম যারা এই টপিকগুলো করছো তাদের কাছে একটু এগুলো সব জানা আছে। এই জন্য বলেছি তোমরা একটু ধৈর্য ধরো। এইটা করার পরে আমরা বেসিক মেন হচ্ছে যে ম্যাথগুলোতে শুরু করবো, যেগুলোতে তোমাদের প্রবলেম, যেগুলোতে তোমাদের অ্যাকচুয়ালি সমস্যা, অনেক জটিল ম্যাথ আছে, ওগুলো আস্তে আস্তে করাবো। যত সামনে যাবো আস্তে আস্তে আমরা ডিপলি করাবো। আগে আমরা শুধুমাত্র বেসিক থেকে শুরু করতেছি, কারণ এখানে সব ধরনের স্টুডেন্টরা আছে, যারা দেখা যাচ্ছে 1 দিনে করেনি, বা যারা একটু করছে, বা যারা অনেক করা আছে। এই জন্য তোমরা একটু ধৈর্য ধরো। এখন দেখো বকেয়া ভিত্তি মানে কি? আয় যে হিসাবকালে অর্জিত হয়, বা আয় যখন অর্জিত হবে বা ব্যয় যখন সংগঠিত হবে, ঠিক তখন সেটা লিখতে হবে। আমাদের নগদ পাওয়া গেল কি গেল না, এইটার সাথে কোনো সম্পর্ক নাই। যখন আমাদের আয় অর্জিত হবে বা ব্যয় সংগঠিত হবে, তখনই আমাদের লিখতে। আমরা ধরো ক্রয় করলাম ধারে 20,000 টাকা। এখন দেখো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি কাজটা হয়ে গেছে, টাকা কিন্তু আমরা ধারে ক্রয় করছি, মানে কি আমরা টাকা কিন্তু এখনো দিইনি। ধারে ক্রয় করছি মানে টাকা এখনো আমরা দিই, যেহেতু আমরা টাকা এখনো দিইনি, আমাদের কিন্তু বকেয়া ভিত্তি অনুযায়ী কিন্তু এটা টাকার সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের যখন অ্যাকচুয়াল কাজটা হবে, সাথে সাথে আমরা হিসাবের বইতে লিখে ফেলবো। এখন দেখো যদি বলা হয় যে এই বকেয়া ভিত্তির অপর দুটা নাম আছে, একটা হচ্ছে কি প্রাপ্য পদ ভিত্তি, আর একটা হচ্ছে উপচিতি ভিত্তি। এই দুটো হচ্ছে বকেয়া ভিত্তির আরও দুটা নাম। এখন দেখো আরেকটা কি নগদান ভিত্তির সাথে অ্যাকচুয়াল কাজের কোনো সম্পর্ক নাই। যখন আমাদের নগদ টাকা আসবে, নগদ টাকা যখন আমাদের ব্যয় হিসাবে আর আয় হিসেবে নগদ টাকা পাবো, তখন লিখবো। আর ব্যয় হিসেবে নগদ টাকা চলে যাবে, তখন আমাদের নগদান ভিত্তিতে লিখবো। এখানে আমাদের কাজের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু বকেয়া ভিত্তি থেকে কাজের সাথে সম্পর্ক। এখন যদি বলি আমাদেরকে বেতন, আমাদের ধরো বেতন বকেয়া হয়েছে, আমি সারা মাস কাজ করলাম, তাহলে কিন্তু আমাদের সারা মাস ধরো কাজ করলাম, 1 তারিখে নিয়োগ দেওয়া হয়েছে, 31 তারিখে আমার কি সারা মাস কাজ করলাম, তাহলে আমাদের যেহেতু সারা মাস কাজ করা হয়ে গেছে, তাহলে বকেয়া ভিত্তি অনুযায়ী আমরা বেতন লিখতে পারবো। কিন্তু নগদান ভিত্তি অনুযায়ী কি, যখন আমাদের ঠিক টাকাটা দিবে, ধরো আমার 2 তারিখে টাকা দিল, এই 2 তারিখে লিখতে হবে। মানে বকেয়া ভিত্তি অনুযায়ী যখন আমাদের কাজ সংগঠিত হবে তখনই লিখবো, আর নগদান ভিত্তি অনুযায়ী যখন আমাদের টাকা আসবে বা যাবে, ঠিক তখনই লিখতে হবে। এখন দেখো একটা ম্যাথ দেখো যে 25 তারিখে একটা দ্বারা একটা আমি ধরো রহিম ট্রেডার্স 25 তারিখ একটা অর্ডার পেলো, 26 তারিখ কাজটি সম্পন্ন করলো, 27 তারিখ একটি চেক পেলো,
28 তারিখ ব্যাংক থেকে টাকা তুললো। এখন বলো তো যে বকেয়া ভিত্তি অনুযায়ী কত তারিখে আমাদের হিসাবের বইতে লিখতে হবে? সবাই অ্যান্সার দাও। যে 25 তারিখে একটা অর্ডার পাইছে, 26 তারিখে কাজটি সম্পন্ন করছে, 27 তারিখে চেক পাইছে, 28 তারিখে। এখন দেখো আমাদের দেখো যে আমরা কিন্তু শিখছিলাম যে অর্ডার বা ফরমাইশ পাওয়া, ফরমাইশ পাইলে কি লেনদেন হয়? না না, সাথে যে 26 তারিখ। তাহলে যে দিকে 26 তারিখে কাজটি সম্পন্ন করছে তাহলে টাকা পায় কি না পায় এটা গুরুত্বপূর্ণ। তাহলে 26 তারিখে কাজটা করতে তাহলে বকেয়া ভিত্তি অনুযায়ী 26 তারিখে কি করতে হবে? লেনদেনটা লিখতে হবে। আর আমাদের যদি নগদান ভিত্তি অনুযায়ী বলে তাহলে নগদান ভিত্তি অনুযায়ী কত তারিখে হয় বলো তো? নগদান ভিত্তি অনুযায়ী আয় হিসাবে মানে কত তারিখে লিখবো? 27 তারিখে না ভাইয়া? 27 তারিখ। এখন দেখো যে বলছে 27 তারিখে চেক পেয়েছে, যেহেতু 27 তারিখে চেক পেয়েছে তাহলে 27 তারিখে লিখবো। এখন দেখো কি বলছে, 28 তারিখে ব্যাংক থেকে টাকা তুললো। আমরা জানি চেক পাওয়া মানে কি, আমাদের তো নগদ টাকা পাই, আমাদের চেক পাওয়া মানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বেড়ে দেওয়া। কবে টাকা উঠাইছি, কবে টাকা তুলছি এটা তো বড় কথা না, যেহেতু আমাদের যেদিন আমাদের টাকা পাবো বা চেক পাবো সেদিন আমাদের কী করে লিখতে হবে। তাহলে 27 তারিখে চেক পেয়েছি তাহলে কী হবে? নগদান ভিত্তি অনুযায়ী 27 তারিখে আমাদের কী হবে? 27 তারিখে লেনদেনটা লিখবো। ব্যাপারটা বোঝা গেছে? এই বকেয়া ভিত্তি আর নগদান ভিত্তি নিয়ে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই বলো। কারো কোনো সমস্যা আছে? না ভাই, আর সমস্যা নেই। কারো প্রবলেম থাকলে বলো। এখন দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন। এখন দেখো আমরা শিখলাম যে উদ্বৃত্তপত্র এক হিসাবকালে বা বছরে কতবার তৈরি করা যায়? বলো তো, কে বলতে পারবা যে উদ্বৃত্তপত্র এক হিসাবকালে সর্বোচ্চ কতবার তৈরি? ধরো 1 নাম্বার আছে হচ্ছে 30 বার, বি আছে 40 বার। ভাইয়া আপনার নেট মানে একটু বাফার করতেছে ভাইয়া, কথাগুলো বাইজা বাইজা। এখন শুনতে পাচ্ছ? এখন ঠিক আছে? হ্যাঁ ভাই, এখন ঠিক আছে। এখন দেখো যদি বলা হয়, আচ্ছা বলো তো যে উদ্বৃত্তপত্র এক হিসাবকালে বা 1 বছরে সর্বোচ্চ কতবার তৈরি করা যাবে? কে বলতে পারবা যে উদ্বৃত্তপত্র এক হিসাবকালে বা বছরে সর্বোচ্চ কতবার তৈরি করা যায়? ডি নাম্বার 730 বার। 1 বছর না ভাইয়া? হ্যাঁ, উদ্বৃত্তপত্র এক হিসাবকালে বা 1 বছরে সর্বোচ্চ দিনে করতে হবে ভাই। ধরো যে বলো যে উদ্বৃত্তপত্র এক হিসাবকালে সর্বোচ্চ কতবার আমরা তৈরি করতে পারবো? 30 বার, 40 বার, 365 বার, 730 বার নাকি একবার? একবার না। চাইলে প্রতিদিনই করা যাবে ভাই। এখন দেখো আমাদের কিন্তু পড়ে আসলাম যে উদ্বৃত্তপত্র কিন্তু আমাদের নির্দিষ্ট সময় বিন্দুর জন্য তৈরি করতে হয় আমাদের কিন্তু। সময়কালের জন্য। হ্যাঁ, নির্দিষ্ট সময় বিন্দু মানে কি আমরা চাইলে যে কোনো সময় করতে পারবো। উদ্বৃত্তপত্র নির্দিষ্ট যে আজকে করলে আজকে একটু উদ্বৃত্ত তৈরি করতে পারবো। উদ্বৃত্তপত্র তৈরি করে কখন মনে রাখবা যে আয় বিবরণী তৈরি করা হয় নির্দিষ্ট হিসাবকালের জন্য, যখন হিসাবকালের প্রত্যেকবার করবো, কিন্তু প্রত্যেক হিসাবকালে একবার করে করবো। কিন্তু উদ্বৃত্তপত্র তৈরি করা হয় কিন্তু হিসাবকাল না, উদ্বৃত্তপত্র তৈরি করা হয় নির্দিষ্ট সময় বিন্দুর জন্য বা নির্দিষ্ট তারিখের জন্য। মানে আমরা কি আজকে করতেছি, মানে প্রত্যেক বিন্দুতে আমাদের আজকে কতটুকু সম্পদ আছে, কতটুকু দায় মালিকানা সত্যতা সব নির্ণয় করতে পারবো। তাহলে উদ্বৃত্তপত্র তৈরি করা হয় কিসের জন্য? আমাদের নির্দিষ্ট সময় বিন্দু, অর্থাৎ কি এটা যে কোনো সময় যে কোনো দিন করতে পারবো। তাহলে আমরা যদি প্রতিদিন করি তাহলে কত হচ্ছে? সর্বোচ্চ 365 বার করতে পারবো। আমরা যদি এটাও হতে পারে যদি আমরা যদি প্রতিদিন যদি 2 বার করি, তাহলে এক হিসাবকালে কতবার হচ্ছে? 730 বার। মানে তুমি লিখবা যে উদ্বৃত্তপত্র যত বেশি থাকবে সেটা অ্যান্সার হবে। যদি অপশানে থাকে ধরো 730 নাই, অপশান আছে 365, তাহলে এগুলোর মধ্যে সব থেকে বেশি কোনটা? 365, মানে প্রতিদিনে একবার করে করছে। এখানে কী বলছে? সর্বোচ্চ কতবার, মানে আমরা উদ্বৃত্তপত্র চাইলে যতবার ইচ্ছে ততবার করতে পারি। তাহলে সর্বোচ্চ কতবার করতে পারি? 365। আমার যদি অপশান ডিতে আছে ধরো 730, তাহলে কী দেবো? আমরা 730 দেবো। কারণ কি আমরা উদ্বৃত্তপত্র যতবার ইচ্ছা ততবারই করতে পারবো, তাই আমাদের এটা নির্দিষ্ট কোনো সীমা নেই, যেটা অ্যান্সার সব থেকে বেশি সেটা অ্যান্সার নিব। বোঝা গেছে? সবাই বুঝতে পারছো এটাও? জি ভাই। জি ভাই, তাহলে যত বেশি তত সবাই কিন্তু উত্তর দিবে কিন্তু একবার, এটা কিন্তু হবে না, কারণ উদ্বৃত্তপত্র তৈরি করে কি নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। এখন দেখো, এখন আমাদের মেন হিসাবে যে সমন্বয় দেখিলা, এখন দেখো সমন্বয় দেখিলা মোট আমাদের কত? বা আমাদের প্রধানত সমন্বয় করার প্রকার 4 প্রকার। একটা হচ্ছে অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়। এই হচ্ছে মেন আমাদের 4টা কনসেপ্ট, এবং এগুলোর সাথে কিছু এক্সট্রা আছে, সেটা হচ্ছে কি কুরিন আর অবচয়। কুরিন আর অবচয় আর আরেকটা হচ্ছে সম্ভার বা মণিহারি, সম্ভার ব্যবহার বা মণিহারি। তাহলে সমন্বয় কখন কখন হয়? মেন হচ্ছে 4টা, আয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়,
বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়, এই হচ্ছে চারটা আমাদের মেন বেসিক কনসেপ্ট সমন্বয়ের। এবং আরও কিছু সেটা হচ্ছে আরও কিছু আছে সেটা হচ্ছে কি, আরও কিছু কিছু আছে সেটা হচ্ছে কি কুরিন, অবচয়, সম্ভার ব্যবহার আর মণিহারি। এখন দেখো এগুলোর মধ্যে অগ্রিম আয় বলতে কি বোঝায়? অগ্রিম আয় বলতে বোঝায় যে আমাদের আয় এখনও হয়নি, অ্যাকচুয়ালি আয় এখনও হয়নি, আমরা আগেই আয়ের টাকা নিয়ে নিয়েছি, আয় এখন আমাদের অ্যাকচুয়ালি হয়নি, আমরা আয়ের টাকা আগেই নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমাদের কি অগ্রিম আয়। তাহলে অগ্রিম ব্যয়টা কি আমাদের অ্যাকচুয়ালি ব্যয় হয়নি, আমি আগেই টাকাটা পরিশোধ করে দিছি, মানে এখনও ব্যয় সংগঠিত হয়নি কিন্তু আগেই টাকাটা পরিশোধ করে দিচ্ছি, সেটা হচ্ছে কি অগ্রিম ব্যয়। আর বকেয়া আয় কি? বকেয়া আয় মানে কি আমাদের আয় সংগঠিত হয়ে গেছে কিন্তু আয়ের টাকাটা আমরা এখনও পাইনি, মানে আয় আমাদের কি অলরেডি অর্জিত হয়ে গেছে কিন্তু আমরা আয়ের টাকাটা এখনও পাইনি, সেটা হচ্ছে কি বকেয়া আয়, বকেয়া আয় বা প্রাপ্য আয়। আর বকেয়া ব্যয় মানে কি, যে ব্যয়টা অলরেডি সংগঠিত হয়ে গেছে কিন্তু সেই ব্যয়ের টাকাটা আমরা এখনও পরিশোধ করিনি, ব্যয়ের টাকাটা এখনও বকেয়া আছে, সেটা হচ্ছে কি বকেয়া ব্যয়। তাহলে অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়, এই চারটা কনসেপ্ট তোমরা বুঝতে পারছো? কার কোনো সমস্যা এই চারটার মধ্যে কোনটাতে কার সমস্যা আছে বলো? আচ্ছা ভাইয়া, না ভাই, অগ্রিম আয় কি clear। বকেয়া ভিত্তিতে যাবে ভাইয়া? দেখো অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, দেখো অগ্রিম আয় মানে কি, আমরা কি আয় কি অ্যাকচুয়ালি হয়েছে? না, এখনো হয় নাই। তাহলে এটা যে কি কোনো ভিত্তিতে পড়ে না? তাহলে দেখো অগ্রিম আয় যেহেতু আমাদের আয় অ্যাকচুয়ালি হয়নি, তাহলে এটা কিন্তু আমরা বকেয়া ভিত্তি অনুযায়ী লিখতে পারবো না। অগ্রিম ব্যয় আমাদের কি অ্যাকচুয়ালি ব্যয় হয়েছে? না না, এখনো হয় নাই। তাহলে আমি আগে টাকা দিচ্ছি, আমাদের এখন কাজ করিনি, কাজ করে নিয়ে নি, তাহলে যেহেতু এটা কি অগ্রিম আয় আর বকেয়া ব্যয়, যেহেতু এটা অগ্রিম দিয়েছি অ্যাকচুয়ালি কাজটা হয়নি, তাই এটা কি বকেয়া ভিত্তি অনুযায়ী এগুলো আসবে না। বোঝা গেছে? বকেয়া ভিত্তি অনুযায়ী কি, যখন আমাদের অ্যাকচুয়ালি নগদান ভিত্তি অনুযায়ী কি যাবে ভাইয়া? হ্যাঁ নগদান ভিত্তিতে যাবে, কারণ নগদান ভিত্তিতে কি আমাদের অগ্রিম আয় মানে কি, আমি আগে টাকা পেয়ে গেছি, টাকা পাইলে কি নগদান ভিত্তিতে চলে আসে। অগ্রিম ব্যয় মানে কি, আগেই টাকাটা দিয়ে দিছি, তার মানে কি আমাদের নগদান ভিত্তিতে কি টাকা আসলে বা গেলে লিখতে হয়, তাহলে কি অগ্রিম ব্যয় অগ্রিম আয়, অগ্রিম ব্যয় নগদান ভিত্তি অনুযায়ী লিখতে হবে, লেখা যাবে। বোঝা গেছে? জি ভাইয়া। আর এটা নিয়ে আর কে যেন কোশ্চিন করলাম, আর কারো সমস্যা আছে? তাহলে এখন দেখো এই আয় হচ্ছে, দেখো যার কোনো সমস্যা থাকলে সামনে আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু কোশ্চেন করবা, কারণ দেখো আমি তোমাদের কিন্তু দেখা যাচ্ছে তোমাদের যে টিচার না, তোমরা না পারলে তোমাদেরকে বকাবকি করবো, এই করবো, তোমরা যেটাই পারবে না, যতক্ষণ না পারবে না অবশ্যই বলবা, বারবার বলবা ভাই এটা বুঝিনি, এটা কেন হলো, কীভাবে হলো, কোনো কিছু কনফিউশন মনে রাখা যাবে না। আমি যখন স্টুডেন্ট ছিলাম বুঝতে, স্যারদেরকে খেলে জ্বালায় মারতাম যে স্যার এটা কি, এটা কেন হলো, কীভাবে আসলো, কোন দিক কীভাবে হলো, সব কিছুর প্রপার এক্সপ্লেনেশন না পাওয়া পর্যন্ত, সব কিছু প্রপারলি বুঝতে না পারা পর্যন্ত কখনো স্কিপ করবো না, কারণ তুমি যদি আজকে এটা প্রশ্ন না করো তোমার কিন্তু সারা জীবন প্রবলেম থেকে যাবে। অবশ্যই জিজ্ঞেস করবা, এটা আমি তোমাদের কিন্তু এই ইয়েটা দিচ্ছি, ফ্রিডমটা দিচ্ছি, যে কোনো সমস্যা হলে অবশ্যই বলবো। এখন দেখো এগুলোর বাইরে আর কি আছে, কুরিন, অবচয়, সম্ভার ব্যবহার বা মণিহারি ব্যবহার, এগুলো আমাদের কি আমাদের ইয়ার মধ্যে পড়ে, যে সমন্বয়ের মধ্যে পড়ে। এখন দেখো আমরা যদি প্রথমে যে অগ্রিম ব্যয়ের সময়, এখন দেখো আমরা প্রথমে হচ্ছে বেসিক, আমরা এখন যে সমন্বয় করার ক্ষেত্রে যে বেসিকটা শিখবো, তারপর হচ্ছে শর্টকাটটা শিখবো, যে কীভাবে শর্টকাটে 1 সেকেন্ডের মধ্যে কীভাবে সমন্বয় করা যায়। আগে আমরা বেসিকটা শিখবো কীভাবে হচ্ছে, তারপরে আমরা শিখবো যে কীভাবে শর্টকাটে খুবই কম সময়ের মধ্যে করা যায়। এখন দেখো এখন বেসিকটা হচ্ছে আমাদের অগ্রিম আয় বা অনুপার্জিত আয়। অগ্রিম আয় বা অনুপার্জিত আয়ের আমরা কী করি, প্রথমে প্রাথমিকভাবে লিখতে হয়, তারপর সমন্বয় করতে হয়। আমরা বকেয়া ভিত্তি, নগদান ভিত্তি, প্রাথমিকভাবে প্রথমে কী করব, তারপরে সমন্বয়ের জন্য কী করবো। এখন দেখো বকেয়া ভিত্তি অনুযায়ী, এখন দেখো যেগুলো তোমরা কিন্তু সব কিন্তু তোমরা উঠায় নিবা, লিখে নিবা, আর ক্লাস শেষে আমি অবশ্য পিকচারও দিয়ে দিব, ওখান থেকেও দেখতে পারো। আর সবাই উঠায় নিবা, এগুলো করাচ্ছি। অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, অগ্রিম আয় বা, এখন দেখো এগুলোর মধ্যে, এখন দেখো বলো তো যে অগ্রিম আয়, হ্যাঁ ঠিক বুঝলাম না ভাই। তোলা যাবে না, এখন তো তোলা যাবে না, ক্লাস শেষে তুলে নিব নি তখন। আচ্ছা এখন দেখো, এখন বলো তো অগ্রিম আয় বলো তো যে দায় না সম্পদ? নাই ভাই ভাই আর অগ্রিম ব্যয়? এটা দায়। অগ্রিম ব্যয়। আর বকেয়া আয়? সম্পদ বকেয়া কেউ? সম্পদ আর বকেয়া ব্যয়? এখন দায় এখন দেখো এটা দেখো চেনার সহজে উপায় আছে, হচ্ছে দেখো এটা কি আছে, অ অ দেখো অ ব ব অ, মানে দেখো ব আর ব, এখন যদি দেখো কি আছে অ আর অ, এখন যদি মনে রাখবা যে মিললে,
মনে রাখবা মিললে দায়, না মিললে সম্পদ। এখন দেখো অগ্রিম আয়, মিলছে কি মিলে নাই? দেখো ঠিক আছে ভাই। মিললে কি হবে? মিললে দায়, তাহলে অগ্রিম আয়টা কি দায়? অগ্রিম ব্যয় আর মিলছে কি মিলে নাই? মিলেনি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি না মিললে সম্পদ। বকেয়া আয় মিলছে কি আর মিলছে কি মিলে নাই? না ভাই মিলেনি। তাহলে কি সম্পদ। বকেয়া ব্যয় মিলছে কি মিলে নাই? মিলে গেছে ভাই। তাহলে মিললে দায়। দেয়। মনে রাখবা কি যদি আর প্রথম দুইটা অক্ষর যদি মিলে যায় তাহলে মিললে কি হবে? দায়, আর না মিললে কি হবে? সম্পদ। বোঝা গেছে? সবাই বুঝতে পারছো? জি ভাই। এখন দেখো আমরা কি অগ্রিম আয় বা অনুপার্জিত আয়। এখন দেখো অগ্রিম আয় বা অনুপার্জিত আয় বকেয়া ভিত্তি অনুযায়ী আমাদের প্রথমে প্রাথমিকভাবে কী করতে হয়? দেখো আমাদের তো আগেই তো সমন্বয় হয় না, আমাদের তো আগে তো প্রাথমিকভাবে আমাদের অগ্রিম আয়টা হয়। আমাদের বলা হয় যে অগ্রিম আয় পাওয়া গেল 10,000 টাকা। আমাদের কিন্তু আগে কি সমন্বয় হয় নাকি? আগে প্রাথমিকভাবে অগ্রিম আয়টা হয়, পরবর্তীতে সমন্বয় করি। তাহলে আমাদের কি আগে কিন্তু প্রাথমিকভাবে হয়, পরবর্তীতে আমাদের সমন্বয় করতে হয়। তাহলে অগ্রিম আয় বা অনুপার্জিত আয়ের জন্য আমাদের প্রাথমিক দাবিদারটা কী হবে? প্রাথমিক মানে কি অগ্রিম আয় পাওয়া গেল আমাদের। আমরা বর্তমানে কি অগ্রিম আয় পাইলাম। অগ্রিম আয় পাইলে আমাদের জাবেদা কী হবে বলো তো? নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত আয় ক্রেডিট। তাহলে অগ্রিম আয়ের জন্য যদি আমাদের কি বকেয়া ভিত্তি অনুযায়ী অগ্রিম আয় যদি পাওয়া যায়, অগ্রিম আয় পাওয়া গেল 10,000 টাকা, তাহলে কি আমাদের নগদ টাকা পাচ্ছি, নগদান হিসাব ডেবিট, এবং কি অগ্রিম আয়টা কি দুটা মিলে নাই, তাহলে কি দায়, তাহলে দায় কি অনুপার্জিত আয় হচ্ছে ক্রেডিট। তাহলে এইটা আমাদের কি প্রাথমিকভাবে যখন আমরা অগ্রিম আয় পাইলাম সেটার জন্য যাবে। এখন পরবর্তীতে যখন আমরা সমন্বয় করব, এখন দায় কিছু নগদ টাকা পাইছিলাম, অনুপার্জিত আয় হয়েছিল। 1 মাসে দেখো সমন্বয় কি হয়? 1 মাসের ভাড়া অর্জিত হলো, মানে কি আমাদের এখন 1 মাসের ভাড়া যেটা অর্জিত হলো এটা আমাদের এখন সমন্বয় করতে হবে। এখন বুঝতে পারতেছো? এখন ঠিক আছে? জি ভাই। মাঝে মধ্যে কথার প্রবলেম হচ্ছে ভাই, বুঝা যাচ্ছে না। আচ্ছা আমি তো মনে করছি আমার এখানে, কিন্তু তো ভাইয়ের ওখানে দেখেছি এখন। আচ্ছা, কোথাও সমস্যা হলে এর পরবর্তীতে বলবা যে সমস্যা হচ্ছে। এখন ঠিক আছে না? এখন ঠিক আছে? হ্যাঁ ভাই এখন তো। এখন দেখো অগ্রিম আয় পাওয়া গেল জি ভাই। 10,000 টাকা। তাহলে অগ্রিম আয় যেহেতু পাইলাম, তাহলে প্রাথমিকভাবে যদি অগ্রিম আয় পাই তাহলে কি নগদ টাকা পাচ্ছি, তাই না? এবং কি অনুপার্জিত যেহেতু আয়টা আমি আগেই পাচ্ছি, মানে কি দায়, তাহলে অগ্রিম আয় ক্রেডিট। এখন দেখো যখন আমাদের পরবর্তীটা সমন্বয় করতে, দেখো সমন্বয় কীভাবে করি, কখন করি আমরা? 1 মাসের আয় অর্জিত হলো, যেহেতু আমাদের 1 মাসের আয় অর্জন করে ফেলছি, তাহলে এটা এখন আমাদের কি করতে হবে? সমন্বয় করতে হবে। আর সমন্বয় করতে গেলে আমাদের কি অনুপার্জিত দায় ছিল না, যদি আয় আমাদের অর্জন করি তাহলে তাহলে ধরো যে 10,000 টাকা আমাদের কী ছিল? অনুপার্জিত আয় ছিল। এই জায়গা থেকে যদি 1,000 টাকা ধরো যে অর্জিত হলো 1,000 টাকা, এই যদি 1,000 টাকা যদি আমরা অর্জন করে ফেলি তাহলে আমাদের এই দায়টা কমে গেল না বেড়ে গেল? কমে গেল। তাহলে দায় কমে গেলে কি অনুপার্জিত আয় ডেবিট। আর আমরা শিখছিলাম কি যখন আমাদের প্রকৃতপক্ষে আয় অর্জিত হয় ঠিক তখনই আমরা মানে বকেয়া ভিত্তি অনুযায়ী আমরা লিখতে পারি। তাহলে এখন দেখো, হ্যাঁ বুঝলাম না? হ্যাঁ ভাই ক্লিয়ার নেন আবার। হ্যাঁ। আটকে যাচ্ছে ভাই আপনার ওখানে। বুঝতে পারছি। এখন দেখো তাহলে যেহেতু আমাদের এখন 1 মাসের ভাড়া আমরা শিখছিলাম, যখন এখন দেখো তোমাদের হচ্ছে যে জুম মিটিং হয়তো আর কিছুক্ষণের পরে হয়ে যাবে, যে বন্ধ হয়ে যাবে। আমি আবার লিঙ্ক দিব, আর আমি আবার লিঙ্ক দিব না, তোমরা সবাই লিঙ্কে জয়েন করবা, ঠিক আছে? যদি অফ হয়ে যায় আমি আবার গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওই লিঙ্কে আবার নতুন লিঙ্কে জয়েন করবা। এখন দেখো 1 মাসের ভাড়া আয় অর্জিত হলে, যদি আমাদের অর্জিত অনুপার্জিত আয় কমে গেল, দায় কমে গেল, আমরা শিখছিলাম কি যখন প্রকৃতপক্ষে আয়টা অর্জিত হয় ঠিক তখনই আমরা বকেয়া ভিত্তি অনুযায়ী লিখতে পারবো। তো তখনই আমরা আয় হিসাবে লিখতে পারবো, তাই না? আমাদের বকেয়া ভিত্তি কি বোঝায়? যে যখন আমাদের প্রকৃতপক্ষে আয় হয় ঠিক তখনই আমাদের আয় হিসাবে লিখতে হবে। যখন প্রকৃতপক্ষে ব্যয় সংগঠিত হয় ঠিক তখনই আমরা ব্যয় হিসাবে লিখতে পারবো। আর যেহেতু আমাদের বকেয়া ভিত্তি অনুযায়ী যেহেতু আমাদের অগ্রিম আয় হয়েছিল, প্রকৃতপক্ষে আয় হয়নি, তাই আমরা কী লিখছি? অনুপার্জিত আয় লিখছি। অর্থাৎ আয় হিসেবে কিন্তু লিখতে পারিনি, কী হিসাবে লিখছিলাম? দায় হিসেবে লিখছিলাম। দেখছো এখানে কিন্তু আমরা আয় হিসাবে লিখতে পারিনি বকেয়া ভিত্তি অনুযায়ী, আমরা কী লিখছিলাম? অনুপার্জিত আয় অর্থাৎ দায় হিসাবে লিখছিলাম। কিন্তু যখন আমাদের প্রকৃতপক্ষে 1 মাসের অর্জিত হলো ঠিক তখনই আমরা কী লিখলাম? আয় হিসাবে আমরা রেকগনাইজ করলাম, আয় হিসেবে আমরা শনাক্ত করলাম, সে বাই ক্রেডিট। এতটুকু সবাই বুঝতে পারছো যে
প্রাথমিকভাবে কি করলাম, সমন্বয় কিভাবে হলো, বকেয়া ভিত্তি অনুযায়ী সবাই কি এটা বুঝতে পারছো? কার কোনো সমস্যা আছে? কারো সমস্যা থাকলে অবশ্যই বলবা। না ভাই। এখন দেখো নগদান ভিত্তি, এখন দেখো নগদান ভিত্তি, আমরা জানি নগদান ভিত্তি অনুযায়ী কি যখন আমাদের টাকা পাবো ঠিক তখনই লিখবো আমাদের আয় অর্জিত হলো না হলো কি হলো কিচ্ছু দেখার দরকার নাই। এখন অগ্রিম আয় পাওয়া গেল 1,000 টাকা, ধরো 10,000 টাকা, 10,000 টাকার যদি অগ্রিম আয় পাই, তাহলে এখন দেখো যেহেতু আমরা টাকা পাইছি তাহলে কি আমরা সাথে সাথে কি আমরা সেবায় লিখতে পারবো কি পারবো না নগদান ভিত্তি অনুযায়ী? পারবো। তাহলে দেখো নগদান ভিত্তিকে তোমরা যে একটা করছিলাম যে ব্যতিক্রম নিয়ম, ওইটাই হচ্ছে নগদান ভিত্তি। এখন দেখো তাহলে নগদান হিসাব ডেবিট, যে তোমরা নগদান ভিত্তি অনুযায়ী করছি তাহলে আমরা কী দিব এখানে, অনুপার্জিত সেবা আয় না দিয়ে কী দিব, সরাসরি সেবা আয়কে ক্রিয়েট করে দিব। বুঝা গেছে? তাহলে অগ্রিম নগদান হিসাব ডেবিট, নগদ টাকা পাইছি, আর নগদান ভিত্তি অনুযায়ী কি টাকা আসলে আমরা কি আয় হিসেবে লিখতে পারি, তাই কি সেবা আয় ক্রেডিট। এতটুকু সবাই বুঝতে পারছো? হ্যাঁ ভাই। ভাই এখন দেখো ওই নগদান ভিত্তির হচ্ছে সমন্বয়। নগদান ভিত্তি তোমরা হয়তো যে স্যারের কাছে করছিল যে হচ্ছে যে সমন্বয়ের ক্ষেত্রে কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে নর্মাল সমন্বয়, একটা কিন্তু ব্যতিক্রম সমন্বয়, মানে উল্টাটা হয়। তোমরা ওটা করছিলা উল্টা সমন্বয়টা? উল্টা মানে কোনটা ভাই খেয়াল হচ্ছে না তো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে করাচ্ছি ওটা, দাঁড়াও। এখন দেখো, ভাবে কিছু করাইনি। আচ্ছা তাহলে এখন দেখো যদি আমাদের নগদান ভিত্তি অনুযায়ী নগদান ভিত্তি অনুযায়ী সমন্বয় কী হবে, দেখো সমন্বয় ক্ষেত্রে যদি বলা হয় যে আমরা যে কিন্তু আমরা প্রথমেই কিন্তু সেবা হিসেবে ধরে নিছি, তাহলে প্রথমেই কি পুরা টাকাটাই আমরা সেবা হিসেবে ধরে নিছি, কিন্তু আমাদের পরবর্তীতে দেখা গেল যে 1 মাসের আয় অনুপার্জিত রয়েছে, তাহলে আমরা পরবর্তীতে দেখলাম যে 1 মাসের আয় এখনও কি অনুপার্জিত আছে, কিন্তু আমি কি প্রথমেই সবটা কি সেবা হিসেবে ধরে নিছিলাম না? প্রথমে আমি কী করছিলাম, সেবা হিসেবে সবগুলো ধরে নিয়েছিলাম, কিন্তু আমি পরবর্তীতে দেখলাম যে সেবা, এখন দেখো যে যদি আমাদের নগদান ভিত্তি অনুযায়ী সমন্বয় করতে বলে, তাহলে এখানে মনে রাখবা বকেয়া ভিত্তিতে যেটা হয়েছে খালি এটা খালি উল্টাই দিবা। নগদান ভিত্তিতে কি আমাদের সমন্বয়টা হচ্ছে ব্যতিক্রম নিয়মে, সমন্বয়টা কি ব্যতিক্রম নিয়মে। যদি নগদান ভিত্তি অনুযায়ী যদি সমন্বয় করতে বলে, তাহলে যে তোমরা যেই সব থেকে ইজি হচ্ছে কি বকেয়া ভিত্তি অনুযায়ী সমন্বয়টা করছো, এটা খালি কী করে দিবা, উল্টাই দিবা। বলো তো যে বকেয়া ভিত্তি অনুযায়ী সমন্বয় কী ছিল, অনুপার্জিত আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট। তাহলে নগদান ভিত্তি অনুযায়ী বা ব্যতিক্রম নিয়ম অনুযায়ী সমন্বয় কী হবে বলো তো? সেবা হিসাব ডেবিট, সেবা আয় ডেবিট, অনুপার্জিত সেবা আয় ক্রেডিট। ফারহান বুঝতে পারছো এটা? ফারহান একটা ট্রানজ্যাকশন যাবে দেখা দিলে আরো সুবিধা হয়। আচ্ছা, এটা তো আগে তোমাদের বেসিক করাচ্ছি, এর পরবর্তীতে আমরা প্রচুর, এই যে দেখো প্রচুর ম্যাথ আমি দিয়ে রাখছি এখানে, সবগুলো এখানে তোমাদের প্র্যাকটিস করাবো। বুঝতে পারছো? অনেকগুলো ম্যাথ লিখে রাখছি, একে তোমাদের খালি এখন বেসিক করাচ্ছি, তারপরে মেন রুলসে যাবো, আমরা মেন অঙ্কতে যাবো। রাত বুঝতে পারতেছিস? রাত হ্যাঁ হ্যাঁ পারতেছি ভাই। এখন দেখ, এখন বলতো, এখন সবাই বলতো যে হচ্ছে অনুপার্জিত আয়কে, যে আমরা প্রথমে কী করলাম, প্রাথমিকভাবে লিখলাম না, অনুপার্জিত আয়কে বকেয়া ভিত্তি অনুযায়ী প্রাথমিকভাবে তাহলে অনুপার্জিত আয়কে বকেয়া ভিত্তি অনুযায়ী প্রাথমিকভাবে মানে কি, যখন আমাদের অনুপার্জিত সেবায় যখন কী হয়, প্রথমে আসে অনুপার্জিত সেবায় পাওয়া গেল, অনুপার্জিত আয়কে বকেয়া ভিত্তি অনুযায়ী প্রাথমিকভাবে কোন হিসাবে লেখা হয় বলো তো, দায় হিসাব নাকি আয় হিসাব? দায় হিসাব ভাই। দায় হিসাব। এখন দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আবার দেখো পরীক্ষা আসতে পারে যে অনুপার্জিত আয়কে নগদান ভিত্তি অনুযায়ী প্রাথমিকভাবে কোন হিসাবে লেখা হয়, ব্যয় হিসাবে না আয় হিসাবে? আই হিসাবে ভাই। আয় হিসাবে। কারণ কি নগদান হিসাব আমরা কিন্তু সাথে সাথে কিন্তু কি আমরা কিন্তু অনুপার্জিত সেবায় আনিনি, কারণ আমরা জানি যখনই আমাদের নগদ টাকা পাই আমাদের কি হয়, আয় হিসেবে গণ্য করতে হয় নগদান ভিত্তি অনুযায়ী। তাহলে কি অনুপার্জিত আয়কে নগদান ভিত্তি অনুযায়ী প্রাথমিকভাবে কোন হিসাবে লেখা হয়, আয় হিসাবে। এখানে কিন্তু দায় হিসাবে লেখা হয় না। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য সবাই বুঝতে পারছো? এখন যদি বলা হয়, যদি কিছু বলা না থাকে, যদি আমাদের নগদান ভিত্তি বা বকেয়া ভিত্তি কিছুই বলা নাই কী হিসাবে কি কোন পদ্ধতিতে করতে হবে, তাহলে আমরা কীভাবে করব, তাহলে আমরা বকেয়া ভিত্তি নিয়ে করব। বোঝা গেছে? কিছু বলা না থাকলে, তাহলে কিছু বলা না থাকলে বকেয়া ভিত্তি অনুসরণ করব। তার পরবর্তীতে দেখা যাচ্ছে কী আসছে, অগ্রিম ব্যয়। এখন দেখো যে এখনই হয়তো মিটিং এন্ড হয়ে যাবে, মিটিং এন্ড হলে কিন্তু সবাই কী করবা, যে নতুন মিটিংয়ে কিন্তু যেটা আমি লিঙ্ক দিব সাথে সাথে সবাই জয়েন করবা, কেউ লেট করবা না। এখন দেখো অগ্রিম ব্যয় বা অগ্রপ্রদত্ত ব্যয়। অগ্রিম ব্যয়ের অপর নাম কি, অগ্রপ্রদত্ত ব্যয়। অগ্রপ্রদত্ত ব্যয় যখন আমরা
প্রাথমিকভাবে লিখি, যেমন ধরো অগ্রিম ভাড়া প্রদান 2000 টাকা, তাহলে এটা কি আমরা তখন আমরা অগ্রিম আমরা তখন বকেয়া ভিত্তি অনুযায়ী প্রাথমিকভাবে কীভাবে লিখবো, আমরা জানি কি বকেয়া ভিত্তি অনুযায়ী যখন আমাদের ব্যয় সংগঠিত হয় ঠিক তখনই লিখতে হয়। আর অগ্রিম ভাড়া প্রদান করা হলো 2000 টাকা, এখানে কি প্রকৃতপক্ষে ব্যয় সংগঠিত হয়েছে কি হয়নি? সবাই বলো, এখানে কি প্রবলেম হচ্ছে কোথায়? অগ্রিম ভাড়া প্রদান 2000 টাকা, এখানে কি প্রকৃতপক্ষে ব্যয় সংগঠিত হয়েছে না হয়নি? হয়নি ভাই। তাহলে কি লিখলাম? এখনো হয়নি। তাহলে আমরা ব্যয় হিসেবে হয়নি ভাই, হয়নি। তাহলে আমরা ব্যয় হিসেবে লিখবো নাকি অগ্রিম ব্যয় হিসেবে লিখবো? অগ্রিম ভাই। তাহলে অগ্রিম, তাহলে অগ্রিম বাই ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে প্রাথমিকভাবে কী করলাম, অগ্রিম ভাড়া পারলাম এত টাকা, তাহলে কী করবো অগ্রিম বাই ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এতটুকু সবাই বুঝতে পারছো? কার কোনো প্রবলেম? হ্যাঁ ভাই। তাহলে যখন আমরা এটা সমন্বয় করবো তখন আমরা কী করবো, সমন্বয় করব। যখন আমরা সমন্বয় করবো তখন কী করব, যে ব্যয় আমাদের যেহেতু আমাদের অগ্রিম ব্যয় ছিল, ধরো 1 মাসের ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হলো, তাহলে 1 মাসের ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হলো মানে কি 1 মাস আমাদের প্রকৃতপক্ষে আমাদের ব্যয় সংগঠিত হয়ে গেছে, যেহেতু আমি 1 মাস থাকছি, তাহলে কি 1 মাসের প্রকৃতপক্ষে আমাদের ব্যয়টা হলো, যেহেতু প্রকৃতপক্ষে ব্যয় হলো আমরা কি ব্যয় হিসাবে লিখতে পারবো, তাহলে ব্যয় হিসাব ডেবিট। আর যে অগ্রিম ব্যয় ছিল আমাদের যদি 1000 টাকার মেয়াদ এক মাসের মেয়াদ যদি উত্তীর্ণ হয়, তাহলে অগ্রিম ব্যয় যে সম্পদ ছিল সম্পদটা কমলো না বাড়লো? কমে গেছে ভাই। তাহলে কমলে কী হবে, অগ্রিম ব্যয় ক্রেডিট। সম্পদ কমলে কী হবে, তাহলে কি ব্যয় হিসাব ডেবিট। আর যেটা অগ্রিম ব্যয় ছিল 2000 টাকা, তার মধ্যে 1000 টাকা মানে 1 মাসের টাকা উত্তীর্ণ হলো মানে কি 1 মাসের, তাহলে সম্পদ অগ্রিম ব্যয় কমে কী হলো, অগ্রিম ভাড়া কমে সেটা ব্যয় হিসাবে চলে আসলো, তাহলে ব্যয় হিসাব ডেবিট। আর অগ্রিম ব্যয় সম্পদ কমে গেলে তাই কী হবে, অগ্রিম ব্যয় ক্রেডিট। তাহলে এতটুকু সবাই বুঝতে পারছো? হ্যাঁ ভাই। কারো কোনো প্রবলেম হলে অবশ্যই, আমি কিন্তু তোমাদের বারবার জিজ্ঞেস করতেছি, কারণ দেখা যাচ্ছে এখানে হয়তো অনেকে আমাকে চেনো, অনেকে চেনো না, অনেকে আমার দেখা যাচ্ছে কারোর সাথে একটু ফ্রি হতে সময় লাগে, দেখা যাচ্ছে অনেকে হয়তো কিছু মানে জিজ্ঞেস করতে পারতেছে না। এই জন্য আমি তোমাদের কাছে বারবার কিন্তু বলতেছি যে সবাই কিন্তু যে কোনো কিছু ফ্রি মাইন্ডে জিজ্ঞেস করা, কোনো প্রবলেম নাই। এখন দেখো অগ্রিম ভাড়া প্রদান 2000 টাকা, এটা নগদান ভিত্তি অনুযায়ী আমাকে টাকা প্রদান করলেই, টাকার লেনদেন হলে কী করতে হয়, আমাদের কী করতে হয়, হিসাবের বইতে ব্যয় হিসাবে লিখতে হয়। তাই আমরা প্রথমে কী করবো, ব্যয় হিসাবে লিখবো নাকি অগ্রিম ব্যয় হিসাবে লিখবো? তাহলে ব্যয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এতটুকু, তাহলে কী করলাম, যেহেতু নগদান ভিত্তি অনুযায়ী কী করছি, যেহেতু নগদ টাকা প্রদান করছি, সাথে সাথে আমাদের ব্যয় হিসাবে লিখতে হবে ব্যয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বোঝা গেছে এতটুকু? এখন দেখো, যদি আমরা শিখছিলাম নগদান ভিত্তি বা মানে কি, নগদান ভিত্তি হচ্ছে ব্যতিক্রম নিয়ম বা উল্টা নিয়ম। নগদান ভিত্তি মানে ব্যতিক্রম নিয়ম বা উল্টা নিয়ম। তাহলে নগদান ভিত্তির সমন্বয় কী হবে আমরা শিখছিলাম, নগদান ভিত্তির সমন্বয় কী হয়, বকেয়া ভিত্তিতে যায় ঠিক উল্টা। তাহলে আগে কখনোই কিন্তু নগদান ভিত্তি বা ব্যতিক্রম নিয়মের একবারে করতে গেলে জীবনেও পারবে না। তাহলে কী করবো আমরা চিন্তা করবো কি আগে, সমন্বয় বকেয়া ভিত্তি অনুযায়ী কী হতো, তাহলে বকেয়া ভিত্তির সমন্বয় কী ছিল, ব্যয় হিসাব ডেবিট, অগ্রিম ব্যয় হিসাব ক্রেডিট। তাহলে এটা যদি, তাহলে নগদান ভিত্তি অনুযায়ী সমন্বয় করতে গেলে কী করতে হবে, উল্টায় দিতে হবে। উল্টাই দিলে কী হবে, উল্টাই দিই। তাহলে অগ্রিম ব্যয় হিসাব ডেবিট আর ব্যয় হিসাব। তাহলে সমন্বয় কিছু বকেয়া ভিত্তি অনুযায়ী ছিল কি ব্যয় হিসাব ডেবিট, অগ্রিম ব্যয় ক্রেডিট। তাহলে কী হবে, আমাদের এখানে হবে অগ্রিম ব্যয় ডেবিট আর ব্যয় হিসাব ক্রেডিট। এতটুকু সবাই বুঝতে পারছো? কেমনে কোনো
ভাই ভিডিও এখন নাকি? হ্যাঁ বুঝলাম না। আমরা আসছি ভাই, নেন সব করেন। কয়দিন আসছে? ভাই ভাই হ্যাঁ বলো। বলছিলাম ওই যে নগদান ভিত্তি এবং বকেয়া ভিত্তি মানে দুইটার মনে জাবেদা চায় পরীক্ষায় নাকি শুধু মানে বকেয়া ভিত্তিতে? বকেয়া ভিত্তিটাই তোমাদের 90% ক্ষেত্রে চাই, আর মাঝে মাঝে খুব রেয়ার যে নগদান ভিত্তিটা চাই, তাও করাচ্ছি ভাই কারণ। দেখলাম যে ম্যাথ গুলো আছে, দেখলাম কি পরীক্ষা আসে ভাই? হ্যাঁ এই ম্যাথ গুলো দেখলেন আছে? বুঝলাম না তোমার কথা, আবার বলো। ম্যাথেরই হবে। ম্যাথের যেগুলো আছে হ্যাঁ না, থিওরিক্যালি বেশি আসে। সমন্বয় পাওয়ার সমন্বয়ের জন্য আমাদের কার সমন্বয়ের জন্য আমাদের পড়া তো লাগবে যে আহ, পড়েছে না, অল্প একটু পড়ে তার চান্স হয়ে যায় তার কি অল্প সুযোগই দিল না। অল্প করে কার অনেকেই তো অনেক স্টুডেন্ট আছেন হ্যাঁ পরে তুই তারপরে চান্স হয় না। আচ্ছা, কার জন্য সাউন্ড হচ্ছে একটু মিউট করো। তা সবাই মোটামুটি আসছে না? এখন দেখো যে এটা ফারহান যেটা বললা যে আমাদের এখানে যে উল্টা হওয়ার কারণ, এখন দেখো এটা তোমাদের শর্টকাট রুলসটা শিখালাম, কিন্তু এটার বেসিকটা হচ্ছে একটু জটিল। তোমরা দেখাচ্ছে সবাই এটা বুঝবো না, তাই দেখাচ্ছে আমি একবারে শর্টকাটে বললাম যে উল্টা হবে। এটা হওয়ার কারণ কি, আমরা ফারহান আসো, ফারহান জি ভাই আছি। এখন দেখো এটা হওয়ার কারণ কি, যে দেখো দেখো তোমরা যদি হওয়ার কারণটা হচ্ছে আমরা কি করছি, ভাড়ার মধ্যে 1000 টাকা অগ্রিম ভাড়া হচ্ছে, আমরা কিন্তু কি প্রথমে কিন্তু ব্যয় হিসেবে দেখাই ফেলছি, প্রথমে কিন্তু কি করছি ব্যয় হিসেবে দেখাই ফেলছি, কিন্তু পরবর্তীতে দেখলাম যে বছর শেষে দেখলাম ভাড়ার মধ্যে 1000 টাকা অগ্রিম ভাড়া রয়েছে। তাহলে যেহেতু আমরা কি ভাড়ার মধ্যে 1000 টাকা যেহেতু অগ্রিম ভাড়া রয়েছে, অগ্রিম ভাড়া কি সম্পদ না? জি ভাই তাহলে অগ্রিম ভাড়া ডেবিট লিখলাম আর কি, আমরা কিন্তু এটা কি করছিলাম আগে ব্যয় হিসেবে লিখছিলাম, তাহলে এই টাকাটা কিন্তু অগ্রিম ভাড়ার মধ্যে যাবে, কিন্তু এর আগে এটা কি করেছিলাম আগে আমরা ব্যয়ের মধ্যে লিখছিলাম, তাহলে ব্যয় কি করতে হবে কমায় দেখাতে হবে, তাহলে ব্যয় হিসাব সময় দিতে হবে। ব্যয় হিসাব এটা হচ্ছে বুঝে করলে হবে, কিন্তু এই জিনিসটা বুঝে করতে গেলে বেশিরভাগ ছেলেপেলেরা দেখছি ভুল করে, তাই সব থেকে সহজ টেকনিক কি, আগে বকেয়া মানে দুইটা মনে রাখতে গেলে তোমাদের মধ্যে প্যাচার লাগে যাবে, জন্য কি করবা সহজে বকেয়া ভিত্তি আগে মনে রাখবা, বকেয়া ভিত্তিটা খালি উল্টাই দিলে কি ব্যতিক্রম নিয়ম বা নগদান ভিত্তি। বোঝা গেছে? বুঝতে পারছো?